নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিবেদন। মোদির চিরস্থায়ী যুদ্ধ, কোট আনকোট চিরস্থায়ী যুদ্ধ, ভারতকে কি আরও বিপদে ফেলবে? প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। পেহেলগামের হামলার পর বিজেপি নেতারা যুদ্ধংদেহী মনোভাব ছড়িয়েছেন। 12ই মে অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার দুদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই জ্বালাময়ী ভাষণে তিনি বলেছেন, ভারতীয় সেনাবাহিনী কেবল সাময়িকভাবে অভিযান বন্ধ রেখেছে, কিন্তু 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর শুরু হওয়া অপারেশন সিন্দুর এখনও চলমান, বন্ধ হয়নি পুরোপুরি। মোদি বলেছেন, অপারেশন সিন্দুরকে এখন থেকে ভারতের নতুন সন্ত্রাস বিরোধী নীতি হিসাবে দেখা হবে। তিনি এটাকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে এক নতুন মানদণ্ড হিসেবে তুলে ধরেছেন। ফলে দেখা গেল যে মোদির ভাষণ শান্তির বার্তা দেওয়ার জন্য নয়, বরং এটা ছিল এটাই জানানোর জন্য যে ভারত এখন স্থায়ীভাবে একরকম যুদ্ধ অবস্থার মধ্যে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, মোদির বলা এই নতুন অবস্থা ভারতের জাতীয় স্বার্থ রক্ষার জন্য নয়, বরং মোদির জাতীয়তাবাদী ভোটারদের খুশি করার জন্য তৈরি করা হয়েছে। কারণ নরেন্দ্র মোদির জাতীয়তাবাদী ভোটাররা, নরেন্দ্র মোদির উগ্র হিন্দুত্ববাদী ভোটাররা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় চরম হতাশ হয়ে পড়েছিলেন, চরম ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। তাদেরই খুশি করতে নরেন্দ্র মোদীকে গরম গরম ভাষণ দিতে হচ্ছে, গরম গরম ভাষণ দিতেই হবে। পেহেলগামের হামলার পর বিজেপির রাজনৈতিক নেতারা যুদ্ধের আবহ তৈরি করে যুদ্ধংদেহী মনোভাব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইলেও পাকিস্তানে আক্রমণ করার মাত্র 3-4 দিনের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা মতো যুদ্ধবিরতি হওয়ায় নিজেরাই এখন কঠিন এক চ্যালেঞ্জ অবস্থায় পড়ে গিয়েছেন। পেহেলগামের সন্ত্রাসী হামলায় বেঁচে যাওয়া হিমাংশী নারওয়াল, যিনি তার স্বামী নৌবাহিনীর কর্মকর্তা বিনয় নারওয়ালকে হারিয়েছেন ওই পেহেলগামে গিয়ে, সেই হিমাংশী নারওয়াল যখন শান্তির আহ্বান জানিয়েছেন এবং মুসলিম ও কাশ্মীরিদের নিশানা করতে নিষেধ করেছেন, তখন বিজেপিকে ঠিক তার উল্টো পথে হেঁটে প্রতিশোধের ডাক দিতে এবং লাগাতার মুসলিম বিরোধী বক্তব্য দিতে দেখা গিয়েছে। অথচ সরকার হিসেবে বিজেপি, মানে কেন্দ্রের শাসক দল বিজেপি, এই হামলা প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় নেয়নি, কিংবা পর্যটন এলাকায় নিরাপত্তার গাফিলতি নিয়েও কোনো রকমের ব্যাখ্যা দেয়নি। তারা হত্যাকাণ্ডটাকে সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো করে ব্যাখ্যা করেছে। আমরা দেখেছি অন্ধভক্তদের ঘৃণামূলক বক্তব্যের পরপরই তার বাস্তব প্রভাব পড়েছে সমাজে। ভারতের নানা জায়গায় মুসলিম এবং কাশ্মীরিদের ওপর হামলা হয়েছে, আর যারা মোদী সরকারের সমালোচনা করেছিলেন, মোদী সরকারের ব্যর্থতা তুলে ধরেছিলেন, তাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। এরপরই অপারেশন সিন্দুরের ঘোষণা করা হয়েছিল। পাকিস্তানে হামলার সময় ভারতীয় গণমাধ্যমে এক ধরনের উন্মাদনা, এক ধরনের পাগলামি শুরু হয়ে গিয়েছিল। অনেকে পাকিস্তানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার আহ্বান জানিয়েছে। কিছু বড় টিভি চ্যানেল তো এই মিথ্যাও দাবি করেছে যে করাচি বন্দরে বোমা হামলা হয়েছে এবং ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে
ঢুকে পড়েছে। এরকমও অনেক টিভি চ্যানেলে আমরা প্রচার করতে দেখেছি। বিজেপির আইটি সেল এবং টিভি স্টুডিও থেকে ছড়ানো এইসব যুদ্ধ উন্মাদনা, যুদ্ধ জ্বর এবং ভুয়ো তথ্য অনেক মানুষকে বিশ্বাস করিয়ে দিয়েছিল যে পাকিস্তানের বিরুদ্ধে বড় যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এবং পাকিস্তানের পতন, পাকিস্তানের পরাজয়, পাকিস্তানের হেরে যাওয়া, পাকিস্তানের ধ্বংস হয়ে যাওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। অন্ধভক্তদের আইটি সেল এবং টিভি চ্যানেলগুলোর এই সব প্রচারে বেশিরভাগ মানুষই এমনটা ভাবতে শুরু করেছিলেন। বিপরীতে এই সময় যারা ভিন্ন মত পোষণ করছিলেন তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। মোদী সরকার টুইটারে অর্থাৎ বর্তমানে এক্স প্ল্যাটফর্মের প্রায় ৮,০০০ অ্যাকাউন্ট ব্লক করে দেয়। এর মধ্যে ছিল বিবিসি উর্দু, আউটলুক ইন্ডিয়া, মাকতুব মিডিয়া, বিখ্যাত সাংবাদিক অনুরাধা ভাসিন এবং রাজনৈতিক কন্টেন্ট নির্মাতা অর্পিতা শর্মার অ্যাকাউন্টও। এগুলো সব বন্ধ করে দেওয়া হয়। যখন বিজেপির সমর্থকদের মধ্যে যুদ্ধ জ্বর একেবারে চরমে, ঠিক তখনই হলো কি, হঠাৎ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করে দিলেন। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করে দিলেন। এতে বিজেপির অনেক সমর্থক একেবারে হতবাক হয়ে যান, একদম হতাশ হয়ে পড়েন, ক্ষুব্ধ হয়ে পড়েন। অনেকেই বলতে থাকেন যে এই যুদ্ধবিরতি মানেই তো এক প্রকার পিছু হটে যাওয়া, দুর্বলতা স্বীকার করে নেওয়ার মতো ব্যাপার। এরপর বিজেপির কিছু অনলাইন সমর্থক, মানে ওই আইটি সেল, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ওপর পর্যন্ত চড়াও হন অনলাইনে, কারণ তিনিই না ভারতের পক্ষে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের পত্র বিক্রম মিশ্রি এসে বলেছিলেন যুদ্ধবিরতির ঘোষণার কথা। তো তাকে বিশ্বাসঘাতক এবং কাপুরুষ বলে গালি দেওয়া হতে থাকে। বিক্রম মিশ্রিকে অনলাইনে হেনস্থা করার মাত্রা এতটাই চরমে পৌঁছয় যে তিনি বাধ্য হয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট পর্যন্ত লক করে দেন। কিন্তু অবাক করার মতো বিষয় কি জানেন? অবাক করার মতো বিষয় হলো বিজেপি সরকারের এত বড় আধিকারিক, কেন্দ্র সরকারের এত বড় আধিকারিক বিক্রম মিশ্রি এবং তার কন্যাসহ গোটা পরিবারকে চরম হেনস্থাকারীদের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয়নি। এক্ষেত্রে নরেন্দ্র মোদী একেবারে নির্বিকার। মোদী সরকার কোনো বিদ্বেষ প্রচারকারীর বা কোনো হেনস্থাকারীর অ্যাকাউন্ট কিন্তু ব্লক করেনি। পুলিশও এদের কাউকে গ্রেপ্তার করেনি, এরকম খবর আমরা শুনিনি। আপনারা যদি শুনে থাকেন, তাহলে অন্তত কমেন্ট করে বলুন। একইভাবে যিনি পেহেলগাম হামলায় স্বামীকে হারিয়েছিলেন, যার কথা আগে বললাম, সেই হিমাংশী নারওয়ালও অনলাইনে শান্তি আহ্বান জানানোর সাথে সাথে অপমান ও গালাগালির শিকার হয়েছেন। কিন্তু তাকেও রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসেননি। তাকে অকথ্য ভাষায় গালাগালি করার দরুন কাউকে গ্রেপ্তারও করা হয়নি, কারুর বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয়নি। এই হচ্ছে পরিস্থিতি। এদিকে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস এই নামের একটা সংস্থা একটা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে গত 22শে এপ্রিলের পর থেকে সারা ভারতে মুসলিমদের ওপর 184টা ঘৃণাজনিত অপরাধ হয়েছে। এখন যেহেতু প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে অপারেশন সিন্দুর শেষ হয়নি, তার মানে দেশের মানুষের কাছে থেকে সম্পূর্ণ আনুগত্য চাওয়া হবে। এবার বিরোধী দলগুলো আর সরকারের বিরুদ্ধে কোনো রকম প্রশ্ন তোলার সাহস পাবে না, কারণ যুদ্ধ চালু আছে। তো বলা হলো না, নরেন্দ্র মোদী বলে দিয়েছেন। মুসলিমদের ওপর চাপ পড়বে এটা প্রমাণ করার জন্য যে হ্যাঁ, তারা সত্যি সত্যি দেশভক্ত। আর অর্থনৈতিক দুর্দশার জন্য, যার পেছনে কেন্দ্র সরকার নিজেই দায়ী, নরেন্দ্র মোদী নিজেই দায়ী, নরেন্দ্র মোদী সরকারের অর্থনৈতিক পরিকল্পনা নিজেই দায়ী, সেই অর্থনৈতিক দুর্দশার জন্য দোষ চাপিয়ে দেয়া হবে এবার যুদ্ধের ওপর। এই পরিস্থিতিতে এক ধরনের বাকস্বাধীনতা থাকবে ঠিকই, কিন্তু সেই বাকস্বাধীনতাটা শুধু বিজেপির পক্ষে যারা কথা বলবেন তাদের জন্য বাকস্বাধীনতা। এর মধ্যে রয়েছে হত্যা, মারধর, ঘরবাড়ি ভাঙচুর, ঘৃণামূলক ভাষণ, হুমকি, ভয় দেখানো এবং হয়রানি করা, হেনস্থা করা। গত শনিবার বিক্রম মিশ্রি বলেছেন, ভারত
একটা গণতান্ত্রিক দেশ, যেখানে সরকারকে সমালোচনা করার অধিকার সবার আছে। কিন্তু যারা অপারেশন সিন্দুরের উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁদের অভিজ্ঞতা ছিল কিন্তু একেবারেই অন্যরকম, একদম চরম তিক্ততায় ভরা। সরকারের সমালোচনা করতে চাইলে সাধারণত পার্লামেন্টে আলোচনা হয়, কিন্তু বিরোধী দল পার্লামেন্ট বসানোর দাবি জানালেও সরকার তা উপেক্ষা করে যাচ্ছে। এর মানে হলো গণতান্ত্রিক সংলাপ সেখানে কার্যত বন্ধ করে রাখা হয়েছে। ফলে বলা যায় ভারতের গণতন্ত্র এখন যেন এক ধরনের অসাড় অবস্থায় রয়ে যাচ্ছে। কারণ দেশকে এখন বলা হচ্ছে, তোমার সামনে এক চিরস্থায়ী শত্রু আছে এবং সেই শত্রুর বিরুদ্ধে একটা চিরস্থায়ী যুদ্ধ চলছে, এটাই এখন বলে দেওয়া হলো। আল জাজিরায় লিখেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে প্রতিদিন এমনই সব দমদার বিষয়ের ভিডিও দেখতে পাবেন যা মেন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমে মানে গদি মিডিয়ায় আপনি কখনোই দেখতে পাবেন না। কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে। তাদেরকে যেটুকু শিখিয়ে দেওয়া হয়, তাদেরকে যতটুকু বলে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়, তারা শুধু সেটুকুই প্রকাশ করে। এছাড়া তাদের আর কোনো রকম কোনো কিছু প্রকাশ করার সাহস নেই। তারা একবার আষ্টে পৃষ্ঠে বাঁধা, সেই জন্যই তাদের বলা হয় গদি মিডিয়া। বিজেপির শাসক দলের কাছে তারা বাঁধা, বিজেপি সরকারের কাছে তারা বাঁধা। বিপরীতে রবিশ কুমার, অশোক পাণ্ডে, অজিতাঞ্জুম, অভিসার শর্মা, আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠে, মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষক ব্যক্তিত্বদের অনুসরণ করে আমরাও সত্য উন্মোচনে দায়বদ্ধ থাকার চেষ্টা করি। দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কথা তো আমরা বলবই না, তেমনি ভুয়ো খবরও আমরা কখনোই প্রকাশ করব না। ভুয়ো খবর থেকে বাঁচতে তাই আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন ভিডিও বানাতে, নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। প্রতিবেদন উপস্থাপন করলাম আমি জাকির হোসেন শেখ। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।